নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর গল্প পাঠ যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অঙ্কিতা গল্প স্টুডিওর সদস্য হওয়ার অনুরোধ রইল। আমার গল্প পাঠ ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে। আপনাদের একটি কমেন্ট ও একটি লাইক আমাকে আরো বহু মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবে। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর সাহের একটি মিষ্টি প্রেমের গল্প। গল্পটির নাম সন্ধ্যার মেঘ। তো চলুন গল্পটি শোনা যাক। কত দেব দাদা আপনাকে? 15 দিন না। মৌসন্ধ্যা তাড়াহুড়ো করে ব্যাগ থেকে খুচরো 15 টাকা বের করে অটোওয়ালাকে দিয়ে দাস মেডিকেলের দিকে এগিয়ে গেল। রবিবার দাস মেডিকেলে 3 জন ডাক্তারবাবু একই সঙ্গে চেম্বার করছেন। প্রচণ্ড ভিড়। তাই দেখে মেঘদ্বীপের চোখ তো কপালে উঠল। এত লোকজনের মধ্যে মেয়েটাকে সে কোথায় খুঁজবে এখন? এদিকে ম্যাগাজিনের জন্য ফটোশ্যুটও আছে ওর। দেরি করা চলবে না। আচমকা নীল কুর্তি পরা সেই মেয়েটা মানে মৌসন্ধ্যাকে মেঘদ্বীপ আবিষ্কার করে ফেলল। আর তাকে দেখা মাত্র এই যে শুনছেন? কথাটা শেষ করবার আগেই মেয়েটা ডাক্তারের চেম্বারের মধ্যে প্রবেশ করলো। সে কোনো মতে ভিড় ঠেলে ডাক্তারবাবুর কেবিনের সামনে দরজা দিয়ে ভেতরে ঢুকতে যাবে কি দরজায় ওনার কম্পাউন্ডার তাকে বাধা দিল। কি চাই? আরে এইমাত্র যে মেয়েটা ঢুকলো না, এই স্লিপটা ওনার অটো থেকে নামতে গিয়ে ফেলে এসেছিলেন। কই দেখি। স্লিপের ওপরে লেখা নামটা মৌসন্ধ্যা মুখার্জি দেখে কম্পাউন্ডারটি বলল, ঠিক আছে, আমি দিয়ে দেব। বেশ, কিন্তু একটু মনে করে দিয়ে দেবেন। মেঘদ্বীপ তার কাঁধ থেকে ঝোলা ক্যামেরার ব্যাগটা 2 হাতে গার্ড করে দাস মেডিকেলের বাইরে বেরিয়ে গেল। তোর একটা কাণ্ডজ্ঞান নেই? কোথায় স্লিপটা হারিয়ে বসেছিস তা ঠিক আছে? আমার আর হলো না মনে হচ্ছে অপারেশনটা। এতগুলো টাকা কোনো মতে তোর বাবা পেনশনের টাকা থেকে জমা হলো, আর তুই কিনা অন্ধ হয়ে যায়, সেটাই তো চাস তুই। কথাগুলো বেশ জোর গলায় বলতে বলতে একজন মাঝ বয়সী ভদ্রমহিলা ডাক্তারবাবুর চেম্বার থেকে বেরিয়ে আসছিলেন। উনি মৌসন্ধ্যার মা। মেয়ের ছেলে মানুষের জন্য তার অপারেশন বন্ধ হয়ে যাচ্ছে তাই রেগে গেছে। মায়ের বকাঝকা শুনতে শুনতে প্রায় নিঃশব্দে মুখ গোমরা করে সেও মায়ের পিছু পিছু বেরিয়ে আসছিল। তার ভেতরটাও খুব কষ্ট হচ্ছিল তখন। ঠিক সেই সময় সেই কম্পাউন্ডারটি মৌসন্ধ্যাকে দেখে স্লিপটা বাড়িয়ে দিয়ে বলল, আপনি মৌসন্ধ্যা তো? মৌসন্ধ্যা তো মায়ের অপারেশনের পেমেন্ট স্লিপটা কম্পিউটারের হাতে দেখে যেন জান ফিরে পেল। বেশ উল্লাসিত গলায় সে বলল, কোথায় পেলেন আপনি এটা? কে একজন ছেলে এসে দিয়ে গেল, বলল আপনাকে দিয়ে দিতে। কে? এবার পাশ থেকে মৌসন্ধ্যার মা বলে উঠল, কে দিয়েছে পরে খোঁজ খবর নিবি। এখন যা, স্লিপটা জমা দিয়ে আমার রিপোর্টগুলো নিয়ে আয়। আমার নারায়ণ মধুসূদন মুখ তুলে দেখেছেন গো, অপারেশনটা হয়ে যাবে। যাক। বলতে বলতে বার 2 কপালে হাত টেকে পেন নাম ঠুকে নিল। মায়ের চোখের যত্ন নেবেন। এই কালো চশমাটা সবসময় ব্যবহার করতে বলবেন। আর হ্যাঁ, কদিন এখন স্নান করাবেন না। চোখে ছানি অপারেশন করে চোখের ডাক্তারবাবু মৌসন্ধ্যাকে উদ্দেশ্য করে মাকে কিভাবে দেখভাল করতে হবে সে সম্পর্কে বলেই যাচ্ছিলেন, কিন্তু মৌসন্ধ্যার মন সেই প্রশ্নে আটকে পড়ে আছে। কে ছেলেটা? আমায় চিনল সে কিভাবে? ইত্যাদি ইত্যাদি। চেম্বার থেকে বেরিয়ে মৌসন্ধ্যা ফের কম্পাউন্ডারটার মুখোমুখি হয়ে তাকে প্রশ্ন করল, কিছু নামটাম বলে গিয়েছিলেন কি উনি? মানে ওনাকে যদি একটু থ্যাঙ্কস জানাতে পারতাম। না, উনি তো খুব ব্যস্ত ছিলেন মনে হলো, স্লিপটা দিয়েই তো। মৌসন্ধ্যার মা পাশ থেকে তাড়া দিল, চোখে ব্যথা হচ্ছে, চল তাড়াতাড়ি। অগত্যা। সেদিন বুধবার ছিল। ম্যাগাজিনের ফটোশ্যুট সেরে মেঘদ্বীপ বাড়ি ফিরছে। আচমকা গানের গলাটা তার কানে এলো। শেষ 15 দিনে এই নিয়ে বার 4 তো হবেই। মেঘদ্বীপ পুতাইদের বাড়ির ভেতর থেকে সেই মিষ্টি গলার আওয়াজটা শুনতে পাচ্ছে ফেরার পথে।
এতটাই মিষ্টি মেয়েলি কণ্ঠ যে মন কেড়ে নেয়। ঠিক প্রিয় শ্রেয়া ঘোষালও না, আবার ইমনও না, কেমন যেন মায়া লাগিয়ে দেওয়া। সে করল কি, ফোনের রেকর্ডারটা অন করে যতটুকু শোনা যাচ্ছে ততটুকু রেকর্ড করে নিল। তারপর বাড়ি ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে হেডফোনে ওই রেকর্ডারটা চালিয়ে গুনগুন করতে করতে হাতে ক্যামেরাটা নিয়ে ছাদে উঠল। ঠিক বিকেল শেষ হওয়ার আগে, গোধূলি নামার আগের এক মুহূর্ত, তার কানে বাজা গানটায় অজস্র নয়েজ থাকা সত্ত্বেও সেই কণ্ঠ যেন তার হৃদয়ে কোনো এক অজানা ভালো লাগার ঢেউ তুলল। আনন্দে থাকলে মেঘদ্বীপ ছবি তোলে। সে ক্যামেরার মুখ থেকে পর্দা সরিয়ে তার ছাদের আশেপাশে ছোটোখাটো নানান দৃশ্য ক্যাননের 1850 লেন্স দিয়ে ক্যাপচার করতে লাগলো। আচমকা তার লেন্স গিয়ে স্থির হয়ে গেল হাওয়ায় ওরা খোলা চুলের এক মেয়েতে। খ্যাচ খ্যাচ শব্দে 2-4টে সাডেন ক্লিক। জাস্ট ওয়াও! নিজেই নিজের তোলা ছবি দেখে মুগ্ধ হয়ে গেল। তারপর ক্যামেরা থেকে চোখ সরিয়ে দেখে যার ছবি সে সদ্য তুলেছে সে পুতাইদের ছাদে দাঁড়িয়ে। আবছা আধার নেমে এসেছে, তাই আর ঠিক মতো বোঝা যাচ্ছে না ওই মেয়েটার মুখখানা। পরের দিন পুতাইকে চকলেটের ঘুষ দিয়ে জানতে হবে তো মেয়েটাকে। তবে ওর গলায় কি, সে শুনে মুগ্ধ হয়ে গেছে। পরের দিন সেই কয়েকদিন আগে যে অটোয় চেপে সে মৌসুন্দা দাস মেডিকেলের কাছে নেমেছিল, সেই অটোওয়ালাকে দেখেই মৌসুন্দা চিনে ফেলল। আর তাকে চেনা মাত্রই সে আর ওই প্রশ্নটা না করে থাকতে পারল না। আচ্ছা, আপনার আমাকে মনে আছে দাদা ভাই? সেদিন কি একটা কাগজ তাড়াহুড়োয় নামতে গিয়ে ফেলে গিয়েছিলেন তো, সেই ম্যাডামই তো আপনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন। বলছি, যিনি আমার ওই স্লিপটা দাস মেডিকেল আমায় দিতে গিয়েছিল, তাকে কি আপনি চেনেন? ওই দাদাকে হ্যাঁ চিনি, মাঝে মাঝে ওঠেন অটোয়, তবে নাম দাম কিছু জানি না। ক্যামেরাম্যান সম্ভবত। যখনই আমার এই অটোয় ওঠেন, অটোয় কেউ না থাকলে ভেতরে বসে বসে ছবি তোলেন। আমারও ছবি তুলে দিয়েছেন একবার এই অটোর সাথে। ওনার অ্যাড্রেস কিছু জানেন? না ম্যাডাম, তা তো জানি না। কেন, কিছু দরকার আছে কি? একটা ধন্যবাদ দিতাম। আজকাল কে আর এইভাবে উপকার করে? বেশ, যদি আর অটোতে ওঠেন তো আপনার কথাটা জানাবো ওনাকে। তারপর মৌসুন্দা অটো থেকে পুতাইদের বাড়ির নিচে নেমে গেল। গানের দিদিমণিকে দেখে পুতাইয়ের মা বাড়ির কাজের মাসিকে জিজ্ঞেস করলো, পুতাই কোথায় গো মাসি? গানের দিদি এসে গেছেন যে। ওকে তো দীপ দাদার সাথে দেখলুম একটু আগে। ব্যাস, হয়ে গেল, নিজ্ঞাতর সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়েছে বলে পুতাইয়ের মা পুতাইকে খুঁজতে বেরিয়ে গেল। পুতাই তখন মেঘদ্বীপের বাইকের পেছনে বসে ঘরে ফিরছিল। দীপদা, তুমি কবে আমার গানের দিদির ছবি তুললে? এটা কিন্তু তোর দিদিমণিকে বলবি না, কেমন? তুমি আমায় ক্যামেরা চালানো শিখিয়ে দেবে তো? হ্যাঁ রে। দেখতে দেখতে পুতাই মেঘদ্বীপের বাইকে চড়ে বাড়ির সামনে এসে পৌঁছলো। তাকে দেখেই ওর মা বলল, দিদি অনেকক্ষণ বসে আছে, তোর মনে নেই আজ গানের ক্লাস আছে? পুতাই তার মাকে কোনো উত্তর না দিয়ে চুপচাপ বাড়ির মধ্যে চলে গেল। মেঘদ্বীপ মনে মনে ভাবল, সে ঠিকই ধরেছিল যে ওই মেয়েটাই পুতাইকে গান শেখাতে আসে, যার ছবি সে সেদিন অজান্তেই তুলেছে। মেয়েটাকে দেখবার জন্য মেঘদ্বীপের মন অশান্ত হয়ে উঠল, কারণ ছবিতে মেয়েটির খোলা চুলে মুখটাই সেভাবে আসেনি। পুতাই দিদিমণিকে ভালো করে চেনে, তাই সে ধরে ফেলেছে ওটা ওর দিদিমণি। দিন দুয়েক পর মেঘদ্বীপ বর্ধমান থেকে ম্যাগাজিনের ফটো শুট সেরে রেল স্টেশনের বাইরে সেই অটোটায় উঠতেই অটোওয়ালা তাকে চিনে ফেল। আরে দাদা, চিনতে পারছেন? হ্যাঁ, কেন চিনতে পারবো না? সে দিদিমণি, সে মনে আছে যা সে কি একটা কাগজ। মনে আছে। উনি আপনার খোঁজ করছিলেন। কেন? আপনাকে কি ধন্যবাদটা জানাবে বলে। তাই?
তো কিভাবে যোগাযোগ করবে কিছু বলেছেন? এই যে ফোন নাম্বার দিয়ে গেছেন একটা, আপনাকে দিতে বলেছিলেন। মেঘদীপ অটোওয়ালা থেকে ফোন নাম্বারটা নেওয়ার সময় ভারী অবাক হলো। কোনো মেয়ে যে এত সহজে তার ফোন নম্বর বিশ্বাস করে দিতে পারে ভাবা যায় না। তাহলে তো একবার যোগাযোগ করতেই হচ্ছে। বাড়ির রাস্তার সামনে যখন অটোওয়ালা তাকে ছেড়ে দিল, তখন অটোওয়ালা তাকে একটা কথা বলল। সেদিন ওই দিদিমণিও ওই যে ওই বাড়িটা ওখানে নেমেছিলেন। অটোওয়ালা হাত বাড়িয়ে পুতাইদের বাড়ির দিকে ইশারা করলো, তারপর চলে গেল। মেঘদীপ ভাবতে লাগলো, পুতাইদের বাড়িতে মেয়েটা, এদের কেউ হয় নাকি? কই একবার ফোনটা করি তো। ঠিক অমন সময় সেই মিষ্টি কণ্ঠটা ভেসে এলো মেঘদীপের কানে। প্রাণ জুড়িয়ে যায়। ফোনের কিপ্যাডের 10টা নম্বর টুকে ফোনটা সে লাগিয়েই দিল। ট্রু কলারের নাম ভেসে উঠল মৌসন্ধ্যা। এই নামটা সে সেদিন সেই স্লিপে দেখেছিল। আচমকা সেই গানের কণ্ঠটা থেমে গেল। এদিকে মেঘদীপের ফোনে প্রশ্ন এলো, হ্যালো, কে বলছেন? গলাটা শোনা মাত্রই মেঘদীপের মনে প্রথম জেগে উঠল সেই দিনের সেই রেকর্ড করা ভয়েসটা। এ কি, এই যে পুরো অবিকল সেই একই গলার স্বর। মেঘদীপের কাছে পরিষ্কার হয়ে গেল অটোর সেই মেয়েটা আর পুতাইয়ের দিদিমণি একই ব্যক্তি। আমি মেঘদীপ বলছি, আপনি আমার জন্য আপনার ফোন নাম্বারটা সে অটোওয়ালাকে দিয়েছিলেন। এত তাড়াতাড়ি যে এই অজানা মানুষটির ফোন আসবে মৌসন্ধ্যা ভাবতেও পারেনি। তাই প্রথমটা একটু থতমত খেয়ে গেল। আপনি মানে মানে আপনি সেদিন যে আমার উপকারটা করেছেন, একটা ধন্যবাদ দেওয়ার ছিল আপনাকে, তাই আজকাল কি আর এতটা করে ইচ্ছে ছিল সামনে থেকে মিট করে ধন্যবাদটা দেওয়ার। আপনি চাইলে এই মুহূর্তে সামনে থেকে দেখা করে ধন্যবাদটা দিতে পারেন। কিভাবে? আপনি পুতাইয়ের গানের দিদিমণি তো? আমার বাড়ি পুতাইদের বাড়ির ঠিক পাশেই, আর আমি এই মুহূর্তে পুতাইদের বাড়ির নিচেই আছি। আপনার গান রোজই কানে আসে, কিন্তু আপনি মানুষটার সাথে যে আগে আমার পরিচয় হয়েছে তা ভাবতেও পারিনি। দাঁড়ান, আমি আসছি। আকাশে তখন সবে গোধূলি শেষ রং মুছে গিয়ে সন্ধ্যার আবেশ ফুটে উঠতে শুরু করেছে। হঠাৎ বহু দিনের পর এক ঝাঁক জোনাকি দেখতে পেয়ে মেঘদীপ তার ক্যাননের লেন্স দিয়ে সেই দৃশ্য ক্যাপচার করতে উদ্যত হলে পর আচমকা ফোনটা বেজে উঠল। কই আপনি? দেখুন তো চিনতে পারেন কিনা। বলে ক্যামেরার লেন্সে চোখ রেখেই মেঘদীপ মৌসন্ধ্যার দিকে ফিরে তার মুখটায় ফোকাস করলো। লেন্সের কেন্দ্রবিন্দুতে তখন একজন বছর 25 রাজকন্যা দাঁড়িয়ে আছে। খচ খচ শব্দে কয়েকটা সাডেন ক্লিক। তারপর ক্যামেরার লেন্স থেকে চোখ সরাতে প্রথমবার দুজনের চোখের দিকে তাকালো। ওই বিহ্বলতার সংজ্ঞা পৃথিবীর কোনো বিজ্ঞানী আজ অবধি দিতে পারেনি। আপনি মেঘদীপ, আমি মৌসন্ধ্যা, বলে হাতটা বাড়িয়ে দিল সে। মেঘদীপ হাতের ক্যামেরাটা গলায় ঝুলিয়ে মৌসন্ধ্যার নরম হাতে স্পর্শ করল। থ্যাংক ইউ সো মাচ। আপনার গানের গলাটা কিন্তু বেশ অ্যাপ্রিসিয়েট করার মতো। আগে জানলে তো অনেক আগেই আলাপ হয়ে যাওয়ার ছিল আমাদের, তাই না? কি জানেন তো, পৃথিবীতে যা কিছু ঘটে তার পেছনে একটা নির্দিষ্ট কারণ আর নির্দিষ্ট সময় থাকে। সঠিক সময়ে হয়তো আমাদের আলাপ হয়েছে। বেশ, মনে থাকবে কথাটা। আর ওই বাড়িটায় আমি থাকি। একদিন চায়ের সাথে গান যদি আসতে চান। আর হ্যাঁ, না জিজ্ঞেস করি আপনার কিছু ছবি নিয়ে ফেলেছি। এই ধৃষ্টতাটুকুর জন্য মাফ করবেন। ছবিগুলো কি দেখতে পারি? তার জন্য গান যদি আসতে চান। বেশি দিন অপেক্ষা করাবো না আশা করি। নিজের ছবি দেখার লোভটা এই মুহূর্ত থেকে অনেক বেড়ে গেল। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। গল্পটি শেষ অবধি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। গল্প শোনা হয়ে গেলে একটু লাইক করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে, যাতে তারাও অবসর সময় এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি প্রেমের গল্প শুনতে পারে।